ডোলিকস প্রুডিয়েন্স এর অন্য নাম হচ্ছে মিউকিউনা প্রুডিয়েন্স। বাংলায় এটিকে কাউন্স বীজ হিসেবে চিনে থাকেন অনেকে। ট্রেডিশনালি এবং আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার অনেক পুরনো। বিশেষ করে এই ওষুধটি নার্ভ টনিক, অ্যাফ্রোডিজিয়াক, পার্কিনসন সিমটম, মেল ইনফার্টিলিটি, বিশেষ করে ক্রনিক ডেবিলিটি এই জাতীয় রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। যদিও হোমিওপ্যাথিতে ডোলিকাস প্রুডিয়েন্স এর ব্যবহার অনেক কম, যে দুই একটি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে বা ব্যবহার করতে দেখা যায়, সেটিও আধুনিক রিসার্চ অনুযায়ী যথাযোগ্য নয়। বিভিন্ন ম্যাট্রিমেডিকাতে আমি দেখেছি ডোলিকাস প্রুডিয়েন্সকে চুলকানি বা চর্মরোগের ওষুধ হিসেবে বলা হয়েছে। বিশেষ করে এমন চুলকানি যেখানে উদ্বেগ থাকে না, এই জাতীয় চুলকানির চিকিৎসা হিসেবে ডোলিকাসের ব্যবহার রয়েছে। অনেক ম্যাট্রিমেডিকাতে মাত্র 1-2 লাইন রয়েছে। অথচ আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ডোলিকস প্রুডিয়েন্স একটি চমৎকার মেডিসিন। এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। বিশেষ করে এর প্রধান যে উপাদান এল-ডোপা, এটি ডোপামিন তৈরি করতে পারে। তার মানে মানবদেহে এর কার্যকারিতার ক্ষেত্র অনেক বড় এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় ডোলিকস প্রুডিয়েন্স অত্যন্ত কার্যকরী। তো আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ডোলিকস প্রুডিয়েন্স এর মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে, সেই ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে এই ওষুধটি কি কি কাজ করতে পারে সে নিয়ে। প্রথমে দেখি এর মধ্যে মেজর কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মেজর শব্দটা ব্যবহার করছি এই জন্য, আমি এটি সবসময় বলে থাকি, যেহেতু আমরা মাদার টিংচারের ব্যবহার কথা বলছি, মাদার টিংচারের মধ্যে সব ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে, কিন্তু ওষুধটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেটি নির্ধারিত হয় তার মধ্যে বেশি পরিমাণে কোন ফাইটোকেমিক্যাল রয়েছে তার ভিত্তিতে। তো ডোলিকস প্রুডিয়েন্স এর প্রধান যে ফাইটোকেমিক্যাল, যে জন্য এই ওষুধটি বিশেষভাবে কার্যকরী, সেটি হচ্ছে এল-ডোপা বা লিভোডোপা। এতে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস এর একটি ফাইটোকেমিক্যাল। এর বাইরে অ্যালকালয়েড রয়েছে, বিশেষ করে মিউকিউনিন এবং মিউকিউনেডিন, ইন্ডোল অ্যালকালয়েড। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে পলিফেনলিক রয়েছে, টানিন রয়েছে ফেনোলিক কম্পাউন্ড হিসাবে, এবং এর মধ্যে স্যাপোনিন, বিশেষ করে গ্লাইকোসাইড স্যাপোনিন আছে, বিটা সিটেস্টেরল বা ফাইটেস্টেরল রয়েছে, এবং অল্প পরিমাণে এখানে ল্যাকটিনস এবং প্রোটিনস রয়েছে, বিশেষ করে বায়োএক্টিভ উপাদান হিসাবে, প্রোটিন হিসাবে। এই ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহে যে সকল কাজ করতে পারে বা মলিকুলার বা সেলুলার লেভেলে যে অ্যাকশন থ্রো করে, তার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে ডোপামিনার্জিক পাথওয়ে মডুলেশন করে। অর্থাৎ এর মধ্যে এই যে এল-ডোপা রয়েছে ডোলিকাস প্রুডিয়েন্স এর মধ্যে, সেটি আমরা অর্থাৎ ওরাল ইনটেকের পরে, ডোলিকাস প্রুডিয়েন্স খাওয়ার পরে বা মাদার টিংচার খাওয়ার পরে এর এল-ডোপা স্মল ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হয়। বিশেষ করে লার্জ যে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার এল-এটি বলা হয়, এর মাধ্যমে ব্লাড স্ট্রিমে যায়। তাহলে এটি শরীরে প্রোটিনের মতো অ্যাবজর্ব হয়, তাই খাবারের যে প্রোটিন কম্পোজিশনের উপরে মূলত এর অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে। তো ব্লাড স্ট্রিমে পৌঁছানোর পরে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এল-ডোপা ব্রেনে ঢুকতে পারে, কারণ এটা ডোপামিন কারসর হিসেবে কাজ করে, প্রিকারসর হিসেবে কাজ করে। ডোপামিন নিজে শরীরে নিজে বিশেষ করে ব্লাড ব্যারিয়ার ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কিন্তু এর প্রিকারসর হিসেবে এল-ডোপা ব্রেনের ভিতর দিয়ে প্রবেশ করে এখানে ডোপামিন তৈরি করে। বিশেষ করে এনজাইমেটিক কনভার্সন, এটা ডোপা মূলত ডিকার্বায়োক্সিলেজ এনজাইমের দ্বারা ডোপামিন তৈরি করে। তার মানে এনজাইম মেডিয়েটের মাধ্যমে এটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং নিউরোট্রান্সমিটার ডোপামিন তৈরি করে, এবং সিনাপটিক নিউরোট্রান্সমিশন হিসেবে কাজ করে। যখন ডোপামিন সিনাপসে রিলিজ হয় তখন D1 এবং D2 রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে যায়। এর ফলাফল হিসেবে বেসাল গ্যাংলিয়াতে সার্কিট রেগুলেট হয় এবং মুভমেন্ট কন্ট্রোল ইমপ্রুভ হয়, এবং বিশেষ করে লিম্বিক সিস্টেম ইফেক্টের কারণে মুড স্টেবিলাইজেশন হয়। আমরা জানি যে মোটর কন্ট্রোল এবং মানসিক অবস্থা এই দুইটি বিষয় ডোপামিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে এল-ডোপা বা এই ডোলিকাস প্রুডিয়েন্স এই মোটর কন্ট্রোল এবং মানসিক অবস্থা দুইটির উপরই প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে এই প্লান্ট মেডিসিন। এর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে যেমন অক্সিডেটিভ স্ট্রেস রিডাকশন করে। বিশেষ করে যখন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হয়, তখন সেখানে ROS বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেস তৈরি হয় এবং কোষের মধ্যে অক্সিডেটিভ ড্যামেজ শুরু হয়। এর যে ফ্লাভোনয়েড রয়েছে ডোলিকাস প্রুডিয়েন্স এর ফ্লাভোনয়েড মূলত ইলেকট্রন ডোনেট করে ফ্রি রেডিক্যাল যে রেডিক্যাল রয়েছে সেগুলোকে নিউট্রিলাইজ করে। ফলে রিঅ্যাক্টিভ মলিকিউলস নিউট্রিলাইজ করার কারণে এখানে মূলত অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং সেল ড্যামেজ কমে যায়। লিপিড পারঅক্সিডেশনটাকেও কমিয়ে দেয়, সেল মেমব্রেনের ড্যামেজ কমে যায়, ফলে নিউরনের
মেমব্রেন ইন্টিগ্রিটি রক্ষা পায়, অর্থাৎ এটি নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। একদিকে যেমন এল ডোপা এখানে ডোপামিন তৈরি করে, নিউরোট্রান্সমিটার তৈরি করে, অন্যদিকে এটি নিউরনকে রক্ষা করে, অর্থাৎ নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। এটা মাইটোকন্ড্রিয়াল স্টেবিলাইজেশন ঘটায়। বিশেষ করে আমি শুরুতে বলেছিলাম ট্রেডিশনালি এটি দুর্বলতার চিকিৎসায় ব্যবহার হয়। তার মানে হচ্ছে যদি এটিপি প্রোডাকশনটা বাড়ে তাহলে কোষে শক্তি উৎপাদন বেড়ে যায় এবং ফ্যাটিক বা ক্রনিক দুর্বলতা কমে যায়। অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, প্রদাহনাশক হিসেবে কাজ করে, বিশেষ করে ইমিউন অ্যাক্টিভেট করে এবং প্রদাহের যে বায়োকেমিক্যাল ক্যাসকেড শুরু হয় ইমিউন অ্যাক্টিভেশন হলে, সেই ক্ষেত্রে এটা মূলত এখানে যে ইনফ্লামেটরি যে সাইটোকাইন, সেই সাইটোকাইন গুলো তৈরি করতে বাধা দেয় এবং ইনফ্লামেটরি যে জিন এক্সপ্রেশন সাপ্রেস করে। তো পেইন কমে গেলে এটা টিস্যু ইডিমা কমে যায়, তারপরে পেইন মেডিয়েটর হিসেবে কাজ করে, ফলে ব্যথা বা ফোলা এই উপসর্গ এগুলো কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে ডলিকস প্রুডিয়েন্স বা মিউকিওনা প্রুডিয়েন্স, সেটি হচ্ছে এন্ডোক্রাইন এবং রিপ্রোডাক্টিভ অ্যাক্সিস মডুলেশন করে। বিশেষ করে ডোপামিন যখন উৎপাদন হয়, ডোপামিন বেড়ে যায় এবং প্রোলাকটিন হরমোন কমে যায় পিটুইটারি গ্ল্যান্ড ইনহিবিটরি ইফেক্টের কারণে। তো প্রোলাকটিন বেশি থাকলে সাধারণত সেক্সুয়াল ডিসফাংশন দেখা যায়। বিশেষ করে পুরুষের শরীরে যদি প্রোলাকটিনের উপস্থিতি বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে পুরুষের যে যৌন উত্তেজনা এটা কমে যায়, আগ্রহ কমে যায়। তো এই ক্ষেত্রে ডলিকস প্রুডিয়েন্স একদিকে ডোপামিন বৃদ্ধি করে, অন্যদিকে প্রোলাকটিন কমিয়ে ডোপামিন এবং প্রোলাকটিনের ভারসাম্য নিয়ন্ত্রণ করার মাধ্যমে যে সেক্সুয়াল ডিসফাংশন রোধে কাজ করে। হাইপোথ্যালামিক রেগুলেশন করে, বিশেষ করে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এটা বৃদ্ধি করে, যার মাধ্যমে রিপ্রোডাক্টিভ হরমোন ক্যাসকেড অ্যাক্টিভ হয়। অর্থাৎ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ হরমোন, বিশেষ করে এখানে টেস্টোস্টেরন উৎপাদনটা বৃদ্ধি করে, সিনথেসিস করে লেডিক সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে, এবং স্পারমেটোজেনেসিস বিশেষ করে এই ইনহ্যান্স করে। এখানে যে সেমিনিফেরাস টিবিউলস রয়েছে, এই টিবিউলস এর ফাংশন ইমপ্রুভ করার মাধ্যমে স্পার্মের প্রোডাকশন এবং মোটিলিটি বৃদ্ধি করে। আমি পরবর্তীতে বলবো যে এই প্রক্রিয়ার মাধ্যমে এটি অলিগোস্পার্মিয়া এবং স্টেনোস্পার্মিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। এবং আমি একটু আগে বলেছি যে এটা নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে, বিশেষ করে নিউরোটক্সিন নিউট্রিলাইজ করার মাধ্যমে এটা নার্ভ সেল যে স্বাভাবিক যে ধ্বংস প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে স্লো করে দেয়, অর্থাৎ নিউরনকে বেশি সময়ে বাঁচতে বা এর সার্ভাইলেন্স পাওয়ারটা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডোপামিন সাপোর্টের মাধ্যমে। তো এই হচ্ছে মূলত ডলিকস প্রুডিয়েন্স বা মিউকিওনা প্রুডিয়েন্স এর যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর কার্যকারিতা। তো এই কার্যকারিতাগুলো যদি আমরা অ্যানালাইসিস করে সামারি করি, তাহলে যে সকল রোগের চিকিৎসায় আমরা আধুনিক যুক্তিসঙ্গত উপায় অর্থাৎ ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী বৈজ্ঞানিকভাবে এই ডলিকস প্রুডিয়েন্স মাদার টিংচারকে ব্যবহার করতে পারি, সেই সমস্ত রোগগুলি হচ্ছে টপ লেভেলের রোগগুলি হচ্ছে বিশেষ করে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, বিশেষ করে পার্কিনসন ডিজিজ। পার্কিনসনের চিকিৎসায় ডলিকস প্রুডিয়েন্স মূলত ডোপামিন ডিফিসিয়েন্সিটাকে কারেকশন করে। পার্কিনসন শুরুটা হয় ডোপামিন ডিফিসিয়েন্সি থেকে। তো ডোপামিন ডিফিসিয়েন্সি যেহেতু ডলিকস ডোপামিন উৎপাদন করতে পারে, ফলে ডোপামিন ডিফিসিয়েন্সির মাধ্যমে এটি পার্কিনসন ডিজিজ নিরাময়ে ভূমিকা পালন করে। ড্রাগ ইনডিউসড পার্কিনসন, যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন রকমের ঔষধ সেবনের কারণে তাদের পার্কিনসন দেখা দেয়, তাদের ক্ষেত্রে নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স রিস্টোর করার মাধ্যমে এটি পার্কিনসন নিরাময় কাজ করে। গুরুত্বপূর্ণ কাজ করে ডলিকস প্রুডিয়েন্স, সেটি হচ্ছে পুরুষের ইনফার্টিলিটি বা পুরুষের বন্ধ্যত্ব রোধে, বিশেষ করে অলিগোস্পার্মিয়া এবং স্টেনোস্পার্মিয়া নিয়ন্ত্রণে। আমি একটু আগেই বলেছি যে এর যে কার্যকারিতা, সেখানে এটি লেডিক সেলের উপরে কাজ করে এবং সেমিনিফেরাস টিবিউলস এর উপরে কাজ করে, অর্থাৎ একদিকে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়ায়, অন্যদিকে স্পার্মের কোয়ালিটি এবং স্পার্মের যে মোটিলিটি এটি বৃদ্ধি করে। তার মাধ্যমে অলিগোস্পার্মিয়া এবং স্টেনোস্পার্মিয়া নিয়ন্ত্রণে বা এই রোগের চিকিৎসা এটি কার্যকরী। ইরেকটাইল ডিসফাংশন, বিশেষ করে নিউরোজেনেটিক টাইপ, বিশেষ করে ডোপামিন কমে গেলে এবং প্রোলাকটিন বেড়ে গেলে পুরুষের যে ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়। ডলিকস প্রুডিয়েন্স এই ক্ষেত্রে ডোপামিনার্জিক স্টিমুলেশনের মাধ্যমে এবং প্রোলাকটিন নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত এই ইরেকটাইল ডিসফাংশন দূর করতে ভূমিকা পালন করে। ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিশেষ করে যারা ডোপামিন ডিফিসিয়েন্সির কারণে, ডিফিসিটের কারণে যারা সবসময় অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হন, মুড অফ থাকে, তাদের ক্ষেত্রে ডোপামিন বৃদ্ধির মাধ্যমে মূলত এই ডলিকস প্রুডিয়েন্স তাদের মুড রেগুলেশনে কাজ করতে পারে।
ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, যারা দীর্ঘদিন যাবত এক ধরনের দুর্বলতায় ভোগেন, বিশেষ করে যাদের শরীরে এটিপি উৎপাদন কম, এডিনোসিন ট্রাইফসফেট উৎপাদন কম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন রয়েছে, তারা সবসময় এক ধরনের দুর্বলতা, ক্লান্তি অনুভব করেন। তাদের ক্ষেত্রে ডলিকোস্পোরিডিয়ান্স এই মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন দূর করার মাধ্যমে ক্রনিক ফ্যাটিক নিরাময়ে ভূমিকা পালন করতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের রয়েছে, তা আমি শুরুতে বলেছিলাম যে এই ওষুধটি নার্ভ প্রোটেক্টিভ হিসাবে কাজ করে, প্রোটেকশন দেয়। সেই ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ন্ত্রণে কাজ করে। পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটি নন ডায়াবেটিক, সেটিও কাজ করে, নিউরোনাল রিপেয়ারের মাধ্যমে কাজ করে। মাসেল রিজিডিটি এবং স্পাস্টিসিটি নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে বেসাল গ্যাংলিয়া মডুলেশনের মাধ্যমে ডলিকোস্পোরিডিয়ান্স মাসেল রিজিডিটি, অর্থাৎ আমাদের শরীরের মাংসপেশির যে খিঁচুনি বা স্পাজম, সেটি নিয়ন্ত্রণের মাধ্যমে পেশি সংকোচনজনিত যে প্রদাহ বা ব্যথা, সেটি নিরাময়ে কাজ করে। স্ট্রেস ইনডিউসড হরমোনাল ইমব্যালেন্স, অনেক সময় মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, হতাশাগ্রস্ত থাকলে তার হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। এই ক্ষেত্রে ডলিকোস্পোরিডিয়ান্স মূলত ডোপামিন উৎপাদন করে এবং অন্যান্য নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নিয়ন্ত্রণে নিয়ে এই স্ট্রেস ইনডিউসড যে হরমোনাল ইমব্যালেন্স, সেটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এজ রিলেটেড কগনিটিভ ডিক্লাইন, মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স এবং ডোপামিনের ঘাটতি প্রধান কারণ হিসাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে মূলত ডলিকোস্পোরিডিয়ান্স এই নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করে এবং ডোপামিন বৃদ্ধির মাধ্যমে এই এজ রিলেটেড যে কগনিটিভ ডিক্লাইনটাকে রোধ করার ক্ষেত্রে কাজ করতে পারে। আর সর্বশেষ সেটি হচ্ছে জেনারেল ডেবিটি বা পোস্ট ইলনেস উইকনেস, অর্থাৎ দীর্ঘদিন যাবত যারা ক্লান্তি, দুর্বলতা, অবসন্নতা অনুভব করেন, বিশেষ করে দুটি দিকের মধ্যে থাকতে পারে, একটা হচ্ছে নিউরোনাল উইকনেস, অন্যটি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন। এই দুটি ক্ষেত্রে যেহেতু ডলিকোস্পোরিডিয়ান্স কাজ করে, ফলে ক্রনিক ফ্যাটিক, দুর্বলতা, অবসন্নতা রোধ করার ক্ষেত্রে ডলিকোস্পোরিডিয়ান্স চমৎকার ভাবে কার্যকরী। তো অনেকগুলো ডিজিজের কথা বললাম, প্রায় 14-15টা ডিজিজের কথা বললাম, যেগুলোতে ডলিকোস্পোরিডিয়ান্স বৈজ্ঞানিক ভাবে সমর্থিত উপায় কাজ করতে পারে। ফলে আমরা যদি ডলিকোস্পোরিডিয়ান্সের এই আধুনিক প্রয়োগটা জানি, তাহলে কিন্তু আমাদের এই প্ল্যান্ট মেডিসিনটি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিজিজে কাজ ব্যবহার করতে পারবো। বিশেষ করে আমাদের কাছে মেল ইনফার্টিলিটির প্রচুর পেশেন্ট আসেন, বিশেষ করে পুরুষের লিবিডো লসের আমাদের পেশেন্ট আসেন, ডিজায়ারের পেশেন্ট আসেন, সেক্সুয়াল উইকনেসের পেশেন্ট আসেন, ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট আসেন। এই টোটাল ফ্যাক্টর গুলিতে কিন্তু ডলিকোস্পোরিডিয়ান্স চমৎকার ভাবে কাজ করতে পারে। সাধারণত হোমিওপ্যাথিতে যে লিস্টে, এই মেল রিপ্রোডাক্টিভ অর্গান লিস্টে যে সমস্ত ওষুধ রয়েছে, অনেকেই সেখানে ডলিকোসকে রাখেন না, কারণ এর আধুনিক ব্যবহারটা জানেন না বলে। আর আমি বলেছি যে পুরাতন ম্যাট্রিমেডিকা গুলোতে আসলে ডলিকোসের খুব একটা ব্যবহার নেই, ফলে হোমিওপ্যাথিক চিকিৎসকরা এই মেডিসিনটি খুব একটি ব্যবহার করেন না। আজকে আশা করছি আমার আজকের ভিডিও দেখার পর থেকে আপনার ডলিকোস্পোরিডিয়ান্স মাদার টিংচার ব্যবহার করুন অবশ্যই, কারণ মাদার টিংচার ছাড়া এই ফাইটোকেমিক্যাল গুলো উল্লেখ থাকে না। ফলে সেই ক্ষেত্রে এই বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ আলোচনার কোনো মানে নেই। অবশ্যই আপনারা মাদার টিংচার প্রয়োগ করবেন ডলিকোসকে। এবং ডলিকোস প্রধানত, আমি যদি সামারি করি, তাহলে প্রধানত এটি নিউরোডিজেনারেটিভ ডিজিজ, বিশেষ করে পার্কিনসন, অ্যালঝেইমার, কগনিটিভ ইম্পায়ারমেন্ট, এই ক্ষেত্রে কার্যকরী। দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী হচ্ছে সেটা মেল ইনফার্টিলিটি, সেটা ইরেকটাইল ডিসফাংশন হোক, বিশেষ করে পুরুষের অলিগোস্পার্মিয়া, স্টেনোস্পার্মিয়ার পেশেন্ট এখন প্রচুর, এই পেশেন্টদের ক্ষেত্রে এটি কাজ করতে পারে। লিবিডো লস যাদের হয়েছে, যাদের ডিজায়ার কমে গেছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি চমৎকার কাজ করতে পারে। আর সবশেষে এটি নিউরোপ্রোটেক্টিভ হিসাবে এটি পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথির চিকিৎসায়ও এটি সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারে। তাহলে এর প্রধান কাজ হচ্ছে ব্রেনের উপরে, এবং ব্রেনের উপরে কার্যকরী হওয়ার মাধ্যমে এটা পুরুষের জননতন্ত্রের সক্ষমতা বৃদ্ধি এবং জননতন্ত্রের বিভিন্ন সমস্যা সমাধানে এটি চমৎকার কার্যকরী। তো এই হচ্ছে ডলিকোস্পোরিডিয়ান্স নিয়ে আধুনিক বিজ্ঞানসম্মত আলোচনা, বিশেষ করে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে, কারণ ডলিকোস্পোরিডিয়ান্স এর ব্যবহার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক কম করে থাকেন। এই আলোচনা শোনার পরে নিশ্চয়ই আপনারা এর ব্যবহার বাড়াবেন এবং এটি সঠিক যথাযথ ব্যবহার করতে পারবেন। ডোজ হিসাবে আমি বলে থাকি সাধারণত 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ বা 10-15 ml পানিতে মিশিয়ে দিনে 2 বেলা সেবন করতে, যেহেতু এই ওষুধটি বেশিরভাগ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফলে এটি নিয়মিত 2 বেলা সেবন করাই এনাফ ডোজ। তো এভাবেই আপনারা এটি প্রয়োগ করবেন, আশা করি এর সুফল আপনারা পাবেন। তো এই ছিল আজকের আলোচনা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার সাথে থাকবার জন্য। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।